সমকালীন বাংলাদেশে যারা জ্ঞান চর্চায় বিশেষ প্রভাব রেখেছেন, মোহাম্মদ আজম তাদের অন্যতম। সমাজের নানা অনুষঙ্গকে তিনি দেখেন ইতিহাসের সঙ্গে মিলিয়ে রাজনীতির পাটাতনে দাঁড়িয়ে। তাই তাঁর লেখায় স্বাভাবিকভাবেই উঠে আসে এক সময়ের পূর্ব বাংলা, এখনকার বাংলাদেশের ভূমি, ভাষা, সংস্কৃতি, ধর্মসহ বিচিত্র বিষয়াশয়। নিজের গবেষণায় তিনি ব্রিটিশ উপনিবেশ কিভাবে আমাদের মনস্তত্ত্ব, ভাষা ও সংস্কৃতিতে পরিবর্তন ঘটিয়েছে তা তুলে ধরেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতির স্বরূপ উন্মোচন করতে গিয়ে তুলে ধরেছেন স্বাধীন বাংলাদেশের জাতীয়তাবাদী কাঠামোর ভেতরে বাঙালি মুসলমানের সংস্কৃতি ও আত্মপরিচয় কেমন করে বারবার প্রতারিত হয়েছে। আজ তার 50তম জন্মদিন। ঢাকা স্ট্রিমের সঙ্গে এই আলাপচারিতায় তিনি ফিরে তাকিয়েছেন নিজের জীবনের দিকে। ইতিহাসের আলোকে বলেছেন বাঙালি মুসলমানের সংকটগুলো। তার সাক্ষাৎকার নিয়েছেন ঢাকা স্ট্রিমের বাংলা কন্টেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজ। মানে 50 তো হয়ে গেল, 50 তো অনেক দিন। আসলে মনে হচ্ছে যে মানে হয়তো এই কাজ বা এই পরিমাণ জীবন 35-40-এর মধ্যে হওয়া উচিত ছিল। 10 বছর ঘাটতি আছে। দেখি উদ্যমের অভাব, আরেকটু উদ্যমী হওয়া উচিত ছিল। মানে আমার মধ্যে অ্যাম্বিশনটা কম, যা অজানা, একটু বাউন্ডারির বাইরে, সেসব দিকে যাওয়ার ক্যাপাবিলিটি কম। এটা আমার কিছু ক্ষতি করেছে, এটা প্রধানত মনে হয়। দুইটা কথা এখানে বলা দরকার। সেটা হলো, আমি অধ্যাপক হতে চাই, কারণ আমার জন্য ওই যেটা বললাম যে বাউন্ডারিটা আমার জন্য ভালো। আমি বাউন্ডারির মধ্যে যথাসম্ভব অনেস্ট থাকি, লিপ্ত থাকার একটা ক্যাপাবিলিটি আমার আছে। ফলে অধ্যাপনা আমার জন্য কোনো সমস্যা না। মুশকিল হলো যে আমি তো ওই ইউনিভার্সিটি পাচ্ছি না। মানে যে ইউনিভার্সিটির বাউন্ডারির মধ্যে থাকলে মানে আমার পোষায়, এটা ওই কাজটা সিগনিফিক্যান্ট হয়, ওই ইউনিভার্সিটি তো আমি পাচ্ছি না। ফলে আমাকে আসলে বাইরে যেতে হয়েছে, মানে একটু অন্যরকম এঙ্গেজমেন্টে বেশি থাকতে হয়েছে। আমি এইভাবেই বলব। ধরেন ক্রিয়েটিভ লেখক তো আমি না, সেটা আমি কিছু কিছু লিখেছি, হয়তো গল্প টল্প লিখেছি, কিন্তু আমি অনেক কম বয়সে টের পেয়েছি যে এটা আমার লাইন না। তো সেদিক থেকে ক্রিয়েটিভ লেখকদের যেই চক্র, আড্ডা কিংবা তাদের যে সংস্রব, এটা হয়তো আমার অতটা না রাখলেও চলতো, কিন্তু এটা আমার যথেষ্ট পরিমাণে বেশি। আমার সঙ্গে প্রচুর পরিমাণে ক্রিয়েটিভ লেখকের এবং অন্য ফিল্ডে যারা কাজ করে তাদের সঙ্গে যথেষ্ট পরিমাণে যোগাযোগ আছে। তো এটা তো আসলে আমার করতে হয়েছে। একই সঙ্গে যারা ইউনিভার্সিটির বাইরে চিন্তাভাবনা করে, চর্চা করে, কিংবা যাদেরকে আমরা বলতে পারি নানান ধরনের পলিটিক্যাল এঙ্গেজমেন্টের সঙ্গে যুক্ত। পলিটিক্স বলতে পলিটিক্স করা নয়, পার্টি পলিটিক্স বা যেটাকে আমরা পলিটিক্স করা বোঝায় সেটা নয়, মানে পলিটিক্যাল হওয়া, এটার যে বিচিত্র রূপ আমার সময়ে চারপাশে ছিল, আমি তাদের সঙ্গে এঙ্গেজড হয়েছি। এখন আমরা মিড 90s তো বড় হয়েছি বা 90s বড় হয়েছি। 90s এরকম সবচেয়ে থ্রাইভিং জায়গা ছিল হলো আজিজ মার্কেট। তো আমরা ওখানে প্রচুর সময় কাটিয়েছি। তো ওখানে কাটানোর মধ্য দিয়ে আসলে ওই কালে আমাদের যে প্রধান চিন্তাভাবনা কিংবা সক্রিয়তার ধরন, তার সঙ্গে আমার একটা ঘনিষ্ঠতা হয়েছে, যেটা অন্তত খানিকটা ইউনিভার্সিটিতে হতে পারতো। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ইউনিভার্সিটি অত আপ টু ডেট ছিল না। এখানে এটা কম পাওয়া যেত। আমি বলবো না যে একদম ছিল না, কারণ এখানে তো অনেকেই আছে যারা আবার বাইরে কাজ করে, একটা সামাজিক পরিমণ্ডল তৈরি করে এই সমস্ত চিন্তার কিংবা সক্রিয়তা, কিন্তু কম ছিল অনেক। ওটা আমি প্রধানত আমাদের কালে যে আজিজ মার্কেট সহ বাইরের যে ক্রিয়েটিভ এবং চিন্তার জগৎ, সেখানে আমি মোটামুটি সক্রিয় ছিলাম এবং আমি গেছি। সেখানেই আমার প্রধান চিন্তার পরিমণ্ডলটা গড়ে উঠেছে। আজিজ মার্কেট আসলে এই ধরনের কোনো ঢাকার এই ধরনের কোনো কেন্দ্র হিসাবে সর্বশেষ কেন্দ্র ছিল। এর আগে আমরা জানি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই ধরনের একটা পরিবেশ ছিল,
তারও আগে পুরান ঢাকার নানান জায়গায়, নিউ মার্কেটে ইত্যাদি আমরা জানি পুরনো ইতিহাসটা। তো আজিজ মার্কেট আমার ধারণা এই ধরনের সর্বশেষ কেন্দ্র, এবং আমার কাছে মনে হয় আজিজ মার্কেট খুব দারুণ প্রোডাক্টিভ ছিল। মানে ঘটনা তো আসলে খুব প্ল্যান করে লোকে করে না, কিন্তু এই যে ইউনিভার্সিটির কাছে, শাহবাগ অঞ্চলের কাছে বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে এবং অন্যান্য, এখানে একটা বইয়ের জগৎ আস্তে আস্তে গড়ে উঠলো, এবং সেখানে একেবারেই ধরেন একটা বিল্ডিং হচ্ছে, সেটার একটা আইনি জটিলতা আছে, ফলে এটা ফর্মালি ফ্ল্যাট ট্যাট ভাড়া দিতে পারছে না, সস্তায় ঘর পাওয়া যাচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যেই কিন্তু আসলে এই বিপুল পরিমাণ বামপন্থী, তারপরে সাংস্কৃতিক জগতের লোক, তারপরে সাহিত্যিক জগতের লোক, ওরা কোনো ছোটো ছোটো দোকান নিয়ে, আঁকড়া নিয়ে আন্ডারগ্রাউন্ডে কিংবা দোতলা পর্যন্ত জিনিসগুলো তৈরি করছে, এবং তৈরি করার মধ্যে দিয়ে সেখানে সারা দেশ থেকে লোকজন আসছে, প্রতি সন্ধ্যায় আড্ডা হচ্ছে, প্রচুর পরিমাণে নানান গ্রুপ কাজ করছে। এটা একটা অন্যরকম পরিবেশ ছিল, এবং সেটা হয়তো আর কখনো ঢাকায় এইভাবে এককভাবে হয় কিনা আমার সন্দেহ। তো ওখানে আমি আসলে আমি বলবো যে আমি খুব ঘনিষ্ঠ ছিলাম, আমি প্রচুর সময় কাটিয়েছি ওখানে, এবং আমি পুরনো পিছন ফিরে তাকাতে বললে আমি বলবো যে আমার জন্য অন্তত এটা প্রোডাক্টিভ ছিল। আচ্ছা, ওটা তো মিড 90s আমাদের একটা ব্যাপার ছিল যে তখন লিটল ম্যাগ মুভমেন্ট খুব জোরালো ছিল আমাদের এখানে। লিটল ম্যাগ মুভমেন্টের ব্যাপারগুলো খুব ভালোভাবে আমি বলবো যে বিশ্লেষিত হয় নাই। একটা কথাই লোকে বলে, সেটা হলো যে বড় কাগজে লিখবে না, এই জন্য লিটল ম্যাগ। কিন্তু আমি সম্প্রতি একটু অন্যরকম ব্যাখ্যা বিশ্লেষণ করেছি যে 80-র দশকের যে নানান ধরনের সাংস্কৃতিক রাজনৈতিক নতুন পরিগঠন হচ্ছিল, তার সঙ্গে এই 80 লিটল ম্যাগ মুভমেন্টের খুব গভীর সম্পর্ক ছিল। তা আমার সঙ্গে ঠিক লিটল ম্যাগের সম্পর্ক ছিল না, কিন্তু যারা লিটল ম্যাগ করতো এদের সঙ্গে আলাপ পরিচয় ছিল। তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে লিটল ম্যাগ হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে তখন বাংলাদেশে প্রগতি বনাম প্রতিক্রিয়াশীলতা, বিশেষ করে ধর্মীয় প্রতিক্রিয়াশীলতা, এই দুইয়ের বাইনারি খুব স্ট্রং ছিল। এটা আমরা ওই সময়ে পরিষ্কার টের পেতাম। এবং 80-র দশক থেকে বাঙালি জাতীয়তাবাদী কিংবা প্রগতিশীল কিংবা মৌলবাদ বিরোধী ইত্যাদির বলয়ের মধ্যে যে নানান ধরনের চিন্তাভাবনা জমে উঠেছিল, এগুলো আজিজ মার্কেটে আসলে খুব পোক্ত ছিল। কিন্তু এর মধ্যে আরও দুইটা ঘটনা ঘটে গেছে, যে কারণে আমি প্রায়শই ওই 90sকে এবং তার পরের সময়টাকে বাংলাদেশের তুলনামূলক পুরনো চিন্তাভাবনার একটা পরিবর্তনের যুগ হিসেবে সাব্যস্ত করি। তার মধ্যে একটা হলো যে ওই যে প্রচণ্ড একটা প্রতাপশালী বাঙালি জাতীয়তাবাদী সাংস্কৃতিক রাজনৈতিক বলয়, এটার বিরুদ্ধে, এটার বাইরে কিংবা এটার সঙ্গে সম্পর্কিত কিংবা অসম্পর্কিত থেকে খুবই একটা তৎপরতা চলছিল। ওটা সাপ্রেসড ছিল, ওটা ডমিনেন্ট ছিল না, কিন্তু তৎপরতা চলছিল। যেমন ধরা যাক, আমি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হলো যে বেঙ্গলি ন্যাশনালিস্টিক কালচারাল পলিটিক্যাল পজিশনের সঙ্গে প্রমিত বাংলার একটা গভীর সম্পর্ক আছে। কিন্তু মিড 90s আমরা দেখব 90s-এর প্রচুর কবি আঞ্চলিক ভাষায় কবিতা লিখছে। আরও 10-15 বছর পরে অপ্রমিত নানান ধরনের রূপে কবিতা লেখার ব্যাপারটা যেমন সাধারণ হয়ে গেছে, এটা ঠিক সেরকম না, কিন্তু প্রচুর কবি দেখা যাচ্ছে যে আঞ্চলিক ভাষায় কবিতা লিখছে। তার মানে এটা একটা ধারা, ট্রেন্ড। এটা কিন্তু আমাদেরকে পলিটিক্যালি এবং কালচারালি পলিটিক্যালি ব্যাখ্যা করতে শিখতে হবে। তো এই ধরনের নানান ব্যাপার তখন ঘটছিল। যেমন উত্তর আধুনিকতা বলে এক জিনিস বগুড়া, ঢাকা এবং চিটাগং এবং কলকাতায়ও বিকশিত হচ্ছিল, ওর নানান ট্রেন্ড ছিল। এবং এই ট্রেন্ডগুলো যে কলোনিয়াল মডার্নিটির নানান ধারণার উপর ভিত্তি করে বেঙ্গলি ন্যাশনালিজম কাজ করছিল, ওটার বাইরে ছিল। তার মানে এটা হলো একটা স্থানীয় ব্যাপার যে এই ধরনের নানান ধরনের তৎপরতা ওই সময় চলছিল। আর আরেকটা ঘটনা ঘটছিল, সেটা হলো যে 70-এর দশকে সারা পৃথিবীতে কালচারাল স্টাডিজ কিংবা রিপ্রেজেন্টেশন জনিত নানান ধরনের তত্ত্ব কিংবা চিহ্নবিদ্যা কিংবা নতুন ইতিহাস তত্ত্ব, ফুকো, দেরিদা, এই ব্যাপারগুলো তো 70s-এ সারা পৃথিবীতে খুব বড় হয়ে উঠেছে। আমাদের এখানে এটা চুঁইয়ে চুঁইয়ে আসছে হলো এই 90s-এ, ফলে আমরা ওটার মধ্যেও বড় হয়েছি। তাহলে এই দুটো ব্যাপার আমার ধারণা যে আমাদের জেনারেশনকে, আমাকে সহ আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের
মন, চিন্তার প্যাটার্ন এগুলো তৈরি করেছিল। ঠিক আছে, ওটার ভিতরে আমরা ছিলাম। নব্বইয়ের যে আবহের মধ্যে বড় হয়েছি, ওই আবহের মধ্যে কিন্তু এই কাজের বীজটা ছিল। আমি এটা ওখান থেকেই পেয়েছি। মানে তখন তো কলোনিয়াল স্টাডিজের নানান ধরনের ব্যাপার স্যাপার খুব জোরালোভাবে, মানে খুব যেহেতু ইনস্টিটিউশন নাই, যেহেতু একাডেমি নাই, ফলে এটা যে খুব পাণ্ডিত্যের সঙ্গে, বিদ্যাবত্তার সঙ্গে চর্চিত হচ্ছে সেরকম না, কিন্তু নানান টুকরা টাকরা আকার আমাদের সামনে এসে হাজির হচ্ছে, এবং সে বাস্তবতাটাও সেরকম ছিল। তাহলে আমরা কিন্তু এক ধরনের ওই যে কলোনিয়াল মডার্নিটি বেসড আমাদের এখানে যে বেঙ্গলি ন্যাশনালিজম, আমরা তো ওটার প্রভাবের মধ্যে আছি, এবং ওটার নানান ধরনের যে প্রতিক্রিয়া বিদ্বৎ সমাজে ছিল তার মধ্যে আছি। আমি ওই বাইরের অংশেই ছিলাম প্রধানত, মানে আমার দৃষ্টিভঙ্গি কিংবা আমার প্রবণতা ছিল ওই বাইরের অংশে, যে কলোনিয়াল মডার্নিটি এবং তার মানে কনসিকুয়েন্স হিসেবে যে বাঙালি জাতীয়তাবাদ এখানে বিকশিত হয়েছে, ওটা আমার বেশিরভাগ প্রশ্নের জবাব দিতে পারছিল না, ফলে আমি আসলে এটার প্রতিক্রিয়ার অংশেই ছিলাম। তো সেখানে ধরেন ভাষার কনস্ট্রাকশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে আমাদের এখানে যে অন্যান্য ডমিনেন্ট কালচারাল পজিশন বা প্রপোজিশন, এগুলো আমাকে প্রশ্ন তুলতে বাধ্য করছে, এগুলো আমাকে অনেক প্রশ্নের জবাব দিতে পারছে না, ফলে আমার জন্য দরকার ছিল এগুলোকে রিভিজিট করা। ধরেন মডার্নিটির যে আইডিয়াগুলো, সেগুলো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য আসলে যথোপযুক্ত নয়। তারপরে বেঙ্গলি ন্যাশনালিজমের অনেকগুলো অনুমান এটা খুবই আরবান এলিট একটা পরিসরের মধ্যে খাপ খায়, যেটা আসলে বাংলাদেশ রাষ্ট্র কল্পনা যদি আমরা করি তার সমস্ত মানুষকে নিয়ে, তাহলে সেগুলোতে আসলে হুমড়ি খেয়ে পড়ে এবং সে বিরোধ তৈরি করে, এবং বিপুল পরিমাণ মানুষের বিরোধের মুখে আসলে একটা এলিট কালচার এখানে খুব খুব তেজি হয়ে খুব অনেক তৎপরতার মধ্যে অবস্থান করছিল। তো এটা ঠিক, যেহেতু আমি বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের সমস্ত মানুষ নিয়ে ভাবতে চাই এবং বাংলাদেশ রাষ্ট্রের উন্নতি চাই, ফলে এই প্যাটার্নগুলো আসলে আমাকে ঠিক সন্তুষ্ট করতে পারছিল না, ফলে আমি এটা একটা ক্রিটিক্যাল পজিশন দাঁড় করতে চাচ্ছিলাম। সেই ক্রিটিক্যাল পজিশনের জন্য আমার জন্য সবচেয়ে উপযোগী হয়ে দাঁড়িয়েছে যে একটা ভাষার ইতিহাসের মধ্যে এটা পরীক্ষা করা, যে একটা কলোনিয়াল পার্সপেক্টিভের মধ্যে কীভাবে অন্য অনেক কিছুর মতো ভাষাও গঠিত হয়েছে, তার ডমিনেন্ট রূপটা তৈরি হয়েছে, এবং তার মধ্যে কতগুলো সংকট ছিল, সেই সংকটটা আমাদের জনজীবন কিংবা সংস্কৃতি কিংবা অ্যাকচুয়াল যে লিভিং এটার সঙ্গে যুক্ত। হ্যাঁ, আবার এর বিপরীতে যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো একটু বিচ্ছিন্ন অবস্থায় আছে, সেগুলো ঠিক ডমিনেন্ট হয়ে উঠতে পারছে না, ফলে এটার জন্য এমন সব ন্যারেটিভ প্রয়োজন যেটা আগের নানান পজিশনকে ক্রিটিক্যালি দেখবে, তার বিরুদ্ধে তার সম্পর্কে প্রশ্ন তুলবে, মানে বিরোধিতা করে একদম বাতিল করা নয়, সেটা কোনো একাডেমিক প্রসেস নয়, ওটা তো আছেই, কিন্তু সেটাকে ক্রিটিক্যালি দেখবে, নানান প্রশ্ন তুলবে এবং নতুন নানান সম্ভাবনা আবিষ্কার করবে। এই যে ব্যাপারটা, এবং আমি যেহেতু বাংলা বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষক, এবং একই সঙ্গে ওই সময় যে কলোনিয়াল ডিসকোর্সগুলো খুব গুরুতর হয়ে উঠল, এই পুরো ব্যাপারটা আসলে আমাকে উদ্বুদ্ধ করেছে এই ধরনের একটা কাজের দিকে যেতে। ফরহাদ মাজার তখন রক্তের দাগ মুছে রবীন্দ্র পাঠ প্রচার করলেন, এবং সেটা একটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়া ছিল যে রবীন্দ্রনাথের ভাষার মধ্যে এই লড়াইয়ের চিহ্নগুলো আছে। একই সঙ্গে আমি তখন দেবেশ রায়ের অসামান্য গ্রন্থ উপনিবেশের সমাজ ও বাংলা সাংবাদিক গদ্য এই বই পড়লাম, সেখানে ভাষার ব্যাপারগুলোকে কলোনিয়াল অ্যাসপেক্ট থেকে কীভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় তার দুর্দান্ত সব চিহ্ন আছে। এই সবগুলো মিলিয়ে আমি জিনিসটা ফ্রেম করলাম, এবং আনিসুজ্জামান স্যারকে গিয়ে বললাম যে আমি পিএইচডি করতে চাই, আপনি আমার গাইড হতে সম্মত আছেন কিনা। আমি তাকেই নির্বাচন করতে বাধ্য হয়েছিলাম, কারণ 19 শতকের ওই ভাষা এবং 20 শতকের ভাষা বিতর্ক ইত্যাদি সম্পর্কে আসলে আমার যে বল্গাহীন কল্পনা কিংবা বল্গাহীন কোনো সিদ্ধান্ত, এগুলোকে পাণ্ডিত্যের সঙ্গে একটা সীমারেখার মধ্যে বন্ধ বা বদ্ধ করার পরামর্শ দেওয়ার মতো আসলে আর কোনো অপশান আমার হাতে ছিল না। তো আমি তাকেই বললাম, তিনি সম্মত হলেন, এবং তিনি আমাকে প্রায় আশাতীতভাবে, কল্পনাতীতভাবে স্বাধীনতা দিলেন যে আমি যা তথ্য উপাত্তের ভিত্তিতে লিখতে পেরেছি, তিনি ওই সমস্ত সিদ্ধান্ত, যদিও বেশিরভাগই তার নিজের সিদ্ধান্তের বাইরে আসলে, কিন্তু তিনি এগুলো অনুমোদন করলেন, যেহেতু এটা একাডেমিক্যালি প্রডিউসড ছিল।
আমি বলবো যে আমার একটা গুরুতর থিসিস, যেটা এক্স্যাক্টলি আমি যেভাবে ফর্ম করেছি এটা সম্ভবত অন্তত ডমিনেন্টলি আর কেউ ফর্ম করেছে বলে আমি দেখিনি। সেই থিসিসটা হলো এই, আমি অনবরত আবিষ্কার করছিলাম যে বেঙ্গলি ন্যাশনালিজমের একটা খুবই রিজিড, খুবই একমাত্রিক, এককেন্দ্রিক, একার্থক এবং বহুভাবে জনবিরোধী, যে বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না, এরকম একটা ভার্সন 80-র দশকে ডেভেলপ করেছে। আমি এটা অনবরত আবিষ্কার করছিলাম, মানে আমার অভিজ্ঞতা থেকে, জীবনযাপনের অভিজ্ঞতা, পড়ার অভিজ্ঞতা, মানুষের সঙ্গে মেশার অভিজ্ঞতা, লোকে যেভাবে ভাবে, যেভাবে অপরায়ণ করে ইত্যাদির অভিজ্ঞতা থেকে আমি এটা আবিষ্কার করেছিলাম। এবং সেই আবিষ্কার থেকে আমি আসলে আমাদের যারা 40, 50, 60-এর দশকের স্টলওয়ার্ড বড় চিন্তাও, যাদেরকে বেঙ্গলি ন্যাশনালিজমের প্রপাগান্ডা এবং অ্যানালাইসিস একভাবে হাজির করে, আমি তাদেরকে পড়তে শুরু করলাম এবং আমি আবিষ্কার করলাম যে ওই টেক্সটগুলো বেঙ্গলি ন্যাশনালিজম যেভাবে পাঠ করতে আমাকে বলছে সেটা খুবই অপূর্ণ, খণ্ডিত এবং একটা উদ্দেশ্য প্রণোদিত নির্মাণ। বাস্তবে মানে পাকিস্তানবাদী, পাকিস্তান বিরোধী, প্রগতিশীল, প্রতিক্রিয়াশীল, বাঙালি জাতীয়তাবাদী, মুসলিম জাতীয়তাবাদী বা বাংলাদেশি জাতীয়তাবাদী, এই ধরনের একটা একদম বিরোধপূর্ণ একটা কাঠামো যেভাবে আমাদের এখানে ডমিনেন্ট ডিসকোর্সের মধ্যে রাজত্ব করছে, ওই লেখকদের লেখাপত্র আসলে সেটাকে সমর্থন করে না। ফলে আমি এই সিদ্ধান্তে পৌঁছালাম যে আমাদের এখানে রাজনীতি যেভাবে ফ্রেমড হয়, যেভাবে একটা বাইনারি অপোজিশনাল পজিশনের মধ্যে আমাদের এখানের বুদ্ধিভিত্তিক চর্চা, রাজনৈতিক চর্চা, এমনকি রাজনৈতিক দলীয় কর্মকাণ্ড এবং শেষ পর্যন্ত স্টেট মেকানিজম এটা ফাংশন করে, এটা আসলে একটা মানে ফেক ইডিওলজিক্যাল নির্মাণ। এটা আমি অনবরত নিশ্চিত হলাম এবং এই নিশ্চয়তা থেকেই আমি আসলে এই বইয়ের প্রবন্ধগুলো লিখেছি, যেখানে আমি দেখিয়েছি যে মানে বিচিত্রভাবে অনেক টেক্সট নিয়ে, অনেকগুলো এলিমেন্ট নিয়ে আমি দেখিয়েছি যে যেভাবে এটাকে মানে জল অচল পৃথক একটা জিনিস বলে ভাবা হয় সেটাও ঠিক নয়, এবং যাদের বরাত দিয়ে ভাবা হয়, যেমন আমি উদাহরণ হিসেবে বলছি যে এখানে মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে একটা দীর্ঘ প্রবন্ধ আছে। মোহাম্মদ আব্দুল হাই, হ্যাঁ, তো মোহাম্মদ আব্দুল হাইকে তার রচনাবলীর যে সম্পাদক হুমায়ুন আজাদ এবং সাধারণভাবে যে বাংলার একাডেমিয়া, এটাকে সাধারণত একটা বেঙ্গলি ন্যাশনালিস্টিক ফিগার হিসেবে, আইকন হিসেবে দেখানো হয়। কিন্তু আমি তার রচনাবলী পড়তে গিয়ে দেখলাম যে সেখানে সত্যি সত্যি বেঙ্গলি ন্যাশনালিস্টিক প্রচুর উপাদান আছে। 60-এর দশকে বেঙ্গলি ন্যাশনালিজম বিকশিত হচ্ছে অত্যন্ত জরুরি একটা জনসম্পৃক্ত একটা রাজনৈতিক মোটিভ হিসেবে, প্রবণতা হিসেবে। মানুষের তার মধ্যে একটা মুক্তির আকাঙ্ক্ষা ছিল যে পাকিস্তান নামের একটা রাষ্ট্র, যেটা খুবই অগোছালো, খুবই নিপীড়ক এবং বিশেষভাবে বাংলাদেশের যে কমিউনিটি তার বিরোধী, তার বিরুদ্ধে যে সংগ্রাম করতে গিয়ে ওখানে বেঙ্গলি ন্যাশনালিজম বিকশিত হচ্ছে। মোহাম্মদ আব্দুল হাইয়ের নানান ধরনের কর্মকাণ্ড, নানান ধরনের প্রবণতা তার সঙ্গে যাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমি দেখতে পাচ্ছি তার রচনাবলীতে বিপুল পরিমাণ উপাদান আছে যেগুলো তাকে একজন মুসলমান, হ্যাঁ, এমনকি একজন পাকিস্তানবাদী টু সাম এক্সটেন্ট এইভাবে উপস্থাপন করে। তার মানে হলো এই দুটো আলাদা জিনিস নয়, এই দুটো খুব একাকার হয়ে আছে। এইভাবে আমি ধরেন আরও অনেককে নিয়ে আমি বিশ্লেষণ করেছি। ধরেন সবচেয়ে চমৎকার হলেন আহমদ সফা প্রণীত আব্দুর রাজ্জাক। আমি দেখিয়েছি যে তিনি কীভাবে একই সঙ্গে মুসলিম লীগার, পাকিস্তান রাষ্ট্রকে ওন করছেন, ফাইট করছেন, একই সঙ্গে আবার 6 দফার প্রণেতাদের একজন, বাঙালি জাতীয়তাবাদী। হ্যাঁ, আমি বলছি এটা সম্ভব, এটাই বাস্তবতা। কিন্তু সেটা বাদ দিয়ে আমাদের এখানে একটা খুবই জল অচলভাবে আলাদা, পৃথক এরকম একটা ডাইকোটমি তৈরি করার মধ্য দিয়ে একটা ফেক ইডিওলজির মধ্যে রাজনীতি কনস্ট্রাক্ট করা হয়েছে। ফলে আমি এই বইটাতে, এই যে সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ, এই বইটাতে বেসিক্যালি এই প্রস্তাবটাই করেছি যে আমাদের এখানে রাজনৈতিক যে গোলমাল, এটা বোঝার জন্য আপনাকে সাংস্কৃতিক রাজনীতিটা বুঝতে হবে, এবং সাংস্কৃতিক রাজনীতিতে গেলেই আপনি বুঝবেন যে ইটস এ নিউ কনস্ট্রাকশন অফ বেঙ্গলি ন্যাশনালিজম অ্যান্ড আদার ideological patterns that took place in 1980s. আমি এই দুটোকে আলাদা করি, 60s-এর বাংলা জাতীয়তাবাদ এবং 80s-এর যে বাংলা জাতীয়তাবাদ, এই দুটোকে আমি পরিষ্কার প্রচুর উদাহরণ দিয়ে দেখিয়েছি যেটা আসলে একটা আলাদা কনস্ট্রাকশন।
ওই কনস্ট্রাকশন দিয়েই আসলে আমাদের এখনকার রাজনৈতিক গোলমালকে বুঝতে হবে, এবং রাজনৈতিক গোলমালকে যদি আমরা অতিক্রম করতে না পারি যে এটা আসলে এত আলাদা নয়, একত্রে থাকে, মত পার্থক্য আছে কিন্তু একত্রে হয়ে একটা রাষ্ট্র গঠন করার মতো তার ইনার পটেনশিয়াল আছে, এটা না হলে আমরা আসলে রাষ্ট্র গঠন করতে পারবো না। এই ধরনের একটা আমি বলবো থিওরিটিক্যাল ফ্রেমিং থেকে আমি এই বইয়ের লেখাগুলো লিখেছি। এটা যদি সত্যি সত্যি বক্তা হিসেবে আমার কোনো গুণ থেকে থাকে এবং সেটা যদি কেউ অ্যাকনোলেজ করে, তার জন্য এটা খুবই বিস্ময়কর কথা হবে যে আমি কিন্তু এন্টায়ার ইউনিভার্সিটি লাইফে ডিপার্টমেন্টের কি ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির কোনো ধরনের কোনো আনুষ্ঠানিক কারণে মঞ্চে উঠি নাই, একবারের জন্য না। মানে আমি আসলে এটার একদম বাইরের লোকই ছিলাম, কিন্তু আমি আসলে ওই যে যদি বক্তা হিসেবে ধরেন তাহলে আমি একজন সেমিনার বক্তা হিসেবে আসলে আমি আবির্ভূত হয়েছি, এবং আমি বিনয়ের সঙ্গে বলবো আমি আজ পর্যন্ত আসলে সেমিনার বক্তাই আছি। যেটাকে পাবলিক স্পিকিং বলে এটা কিন্তু আমি সাধারণত এড়িয়ে চলি, ফলে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা পাবলিক স্পিকিং, কিন্তু আসলে আমি কথা বলি সেমিনারে। তার মধ্যে হয়তো সেমিনারের যে আদব সেটা আমি সবসময় রক্ষা করি না। যেমন আমার লেখালেখির একটা বৈশিষ্ট্য, আমি একাডেমিক ফ্রেমের মধ্যে লিখতে পছন্দ করি, কিন্তু একাডেমিক ফ্রেমের মধ্যে আমার লেখার মধ্যে কিছু পলিটিক্যাল কালচারাল অ্যাক্টিভিজমও আছে। আমার সমস্ত লেখার বৈশিষ্ট্য হলো যেটা মানে একাডেমিক ফ্রেমের মধ্যে অন্য নানান ধরনের ব্যাপার আছে, ওই একই ব্যাপার আমার সেমিনার বক্তা হিসেবে আমার যে অস্তিত্ব তার মধ্যেও আছে। হয়তো ইউটিউবের কল্যাণে এটা এক ধরনের পাবলিক স্পিকিং হিসাবে আবির্ভূত হয়েছে, এটা আমার সঙ্গে আমার কোনো পরিকল্পনাও নাই, এবং আমি পাবলিক স্পিকার হিসেবে আসলে এখন পর্যন্ত কোনো ভূমিকাও আমি পালন করছি না, আমি বরং এড়িয়ে চলেছি। আমি বহু বছর ধরে কিছুটা শিক্ষা সম্পর্কে এবং একটু বেশি পরিমাণে ইউনিভার্সিটি সম্পর্কে কথা বলে আসছি। গত 1-1.5 বছর ধরে অবশ্য আমি এই আলাপটা বন্ধ করে দিয়েছি। এখন আমি শিক্ষা সম্পর্কে একটাই আলাপ করি, সে আলাপটা হলো যে বাংলাদেশে শিক্ষায় বরাদ্দ জাতীয় বাজেটের এখন বোধহয় 1.69%, ভারত পাকিস্তানে হলো প্রায় 4%। এখন আমার শিক্ষা সম্পর্কে কথা একটাই, সেটা হলো আপনি যতদিন পর্যন্ত না বাজেটে 3, 4, 5, 7 বছরের পরিকল্পনা করে আমাকে জানাচ্ছেন যে আমি বরাদ্দের পরিমাণ 3-4-এ উন্নীত করতে যাচ্ছি, ততদিন পর্যন্ত শিক্ষা সম্পর্কে আমাদের এখানে যত রকম কথা আমরা বলি বা অন্যরা বলে সব বোগাস, অকাজের। এই জন্য আমি অন্য আলাপ আসলে কমিয়ে দিয়েছি। কিন্তু এর মধ্যেও শিক্ষা সম্পর্কে যে আলাপ আমি আগে করতাম, ইউনিভার্সিটি সম্পর্কে করতাম, সেটার তো আমার একটা অধিকার আছে, আমি যেহেতু এই লাইনে কাজ করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবং আপনাকে একদম প্রথমে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে যদি আমাদের এখানে ইউনিভার্সিটি হতো তাহলে হয়তো আমাকে এই বাইরে এতটা সক্রিয় হতো না। তার মানে কি? তার মানে ইউনিভার্সিটিকে আমি ইউনিভার্সিটির যে ফাংশন সেই ফাংশনে চাই কিন্তু পাচ্ছি না, ফলে আমাকে অনবরত বলতে হচ্ছে যে এটা লিমিটেশন আছে। সেটা অনেকে পছন্দ করছে না, অনেকে পছন্দ করছে। যারা করছে না তারা হয়তো ভাবছে যে আমি একটু বেশি বাড়িয়ে বলছি, যারা করছে তারা হয়তো প্রয়োজন বোধ করছে যে ইউনিভার্সিটির আসলেই একটা মান উন্নয়ন দরকার, তারা পছন্দ করছে। কিন্তু সত্যি কথা বলতে কি যে জাতীয় সিদ্ধান্ত ছাড়া, রাষ্ট্রীয় সিদ্ধান্ত ছাড়া আপনি আসলে শিক্ষা সংক্রান্ত এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন না, অথবা খুবই সামান্যই পারবেন। ফলে আমি এখন এগুলো বলা অপেক্ষা তুলনামূলক কমিয়েছি বলতে পারি। না দেখেন, এটা তো একটা প্রথম কথা হলো যে এটা একটা অবস্থানগত ব্যাপার। আমি যদি ইউনিভার্সিটির শিক্ষক না হয়ে যদি আমি সরকারি চাকরি করতাম তাহলে তো এই কাজের স্কোপ আমার কম থাকতো, তাহলে আমার এই কাজের স্কোপটা বেশি। দ্বিতীয় হলো যে আমি যেহেতু এক ধরনের বুদ্ধিভিত্তিক চর্চার সক্রিয়তার সঙ্গে যুক্ত, নানান ধরনের সক্রিয়তার সঙ্গে যুক্ত, ফলে হয়তো আমার একটু বেশি স্কোপ আছে
যে আমি অন্যদেরকে হয়তো কোনো কোনো বিষয়ে আমার খুব ছোট যে একাডেমিক সীমা তার বাইরে গিয়ে আমি হয়তো এঙ্গেজ করতে পারি, কিছু বিনিময় করতে পারি। আর এর বাইরে একটা সুবিধাজনক অবস্থা আমার আছে, সেটা হলো আমি যেটা বলে থাকি সেটা হলো যে অ্যাকাডেমিশিয়ানদের মধ্যে আমার হয়তো সবচেয়ে বেশি ক্রিয়েটিভ লোকদের সঙ্গে যোগাযোগ আছে। এই ক্রিয়েটিভ মানে চিন্তায় সক্রিয় এবং রাজনৈতিকতায় সক্রিয় এরকম লোকসহ। আবার চিন্তায় এবং রাজনৈতিকতায় সক্রিয় লোকদের মধ্যে আমি হয়তো সবচেয়ে বেশি একাডেমিক, মানে অন্তত প্রধান, মানে অন্তত একটা শর্ট লিস্ট করলে হয়তো আমি তার মধ্যে পড়ব। এখন এই কারণে আবার আমার সঙ্গে ধরেন অন্তত সোশ্যাল সায়েন্স লেভেলের বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বাইরে যারা চর্চা করে এদের একটা বড় অংশের সঙ্গে যোগাযোগ আছে। এই সব কিছু মিলিয়ে আমার আসলে ওই যেটা বললেন আপনি যে লোকজনের সঙ্গে বিনিময় করা, কিংবা কোনো কোনো ক্ষেত্রে, কম ক্ষেত্রে আমি পরামর্শ কম দিই, সাধারণত বিনিময় করি, তো যদি পরামর্শ দেওয়ার কোনো কোনো ক্ষেত্রে স্কোপ থাকে সেটা দেওয়া, এই সুযোগটাও আমার বেশি, ঠিক ওই যোগাযোগের কারণে। সব মিলিয়ে এই ঘটনা ঘটে যায়। আমি যে পরোপকার বশত কিংবা কোনো পরিকল্পনা করে এই কাজ কখনো করেছি এটা জ্ঞানত আমার মনে পড়ছে। দেখার ব্যাপার তো অনেকগুলো। একটা হলো যে আমার ধারণা যে আমার যে সত্যি সত্যি অনেক গ্রুপের সঙ্গে যোগাযোগ আছে, এটার একটা কারণ হলো, এটা এখন আগেও বলেছি আমি, কিন্তু এখন আরও পরিষ্কার করে বলা যায় যে কারণ আমরা আসলে একটা ক্রিটিক্যাল এবং সাপ্রেসড জোনে কাজ করতাম। সাপ্রেসড জোনে যারা কাজ করে তাদের মধ্যে একটা পারস্পরিক বিনিময় থাকে। যেমন আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিপুল পরিমাণ সবাই বক্তৃতা দিয়েছি, এটা কিন্তু এক ধরনের বিনিময়, পারস্পরিক যোগাযোগ, এগুলোর অংশ। এখন তার মধ্যে প্রচুর আমাদের চেয়ে অনেক কম বয়সী ছেলে মেয়েদের সঙ্গে পরিচয় হয়েছে যারা চিন্তায় আগ্রহী। আমি প্রধানত যেটা দেখি সেটা একটু হতাশাব্যঞ্জক। সেটা হলো আমি মনে করি যে জ্ঞান চর্চা তো আসলে একটা অসম্ভব পরিশ্রম সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার। এটা ইউনিভার্সিটির বাইরে আসলে হয় না, এটা অসম্ভব। মানে পেশাগত দিক, আর্থিক দিক এবং জ্ঞান চর্চা, এই তিনটাকে যদি একই সুতায় বাঁধা না যায় তাহলে এখনকার দিনে যে বিস্তৃত এবং গভীর এবং বহুস্তরিক যে জ্ঞান জগৎ, এখানে একটা লম্বা সময় ধরে ইনভেস্ট করে, টাইম ইনভেস্ট করছেন, শ্রম ইনভেস্ট করছেন, তারপরেও লেগে থাকা এবং সেখান থেকে ফল পাওয়া, এটা আসলে কঠিন হয়। আমাদের যে অসাধারণ সৃজনশীল উদ্যমী তরুণ তরুণীদের আমি দেখেছি গত 20, 25, 30 বছর ধরে, এদের অনেকেই আসলে হারিয়ে গেছে জীবিকার সন্ধানে, ইনস্টিটিউশনাল নানান ধরনের যে অভিভাবকত্ব সেটার অভাবে অনেকেই হারিয়ে গেছে। তাহলে এটা একটা হতাশাব্যঞ্জক দিক। যতদিন পর্যন্ত না সোসাইটিতে ইউনিভার্সিটি ফাংশনাল হবে, নানান ধরনের জ্ঞানগত ইনস্টিটিউশন ফাংশনাল হবে, ততদিন পর্যন্ত আমরা এই ফসলগুলো ঘরে তুলতে পারবো না, এটার পরিণতি পাবে না। কিন্তু ক্রিয়েটিভ দিক থেকে আমি কিন্তু অসাধারণ সব ছেলে মেয়ে দেখেছি। আর বহু পর্যবেক্ষণের মধ্যে আর একটা পর্যবেক্ষণ বলি, অনেকেই প্রচার করে যে নতুন কালের ছেলেমেয়েরা কম্পারেটিভলি কম পড়ে বা পড়ে না। আমার অভিজ্ঞতা কিন্তু একদম ভিন্ন। আমার অভিজ্ঞতা হলো যে ছেলেমেয়েরা যথেষ্ট পরিমাণে পড়ে, এটা আমি বহু আগে থেকে বলে আসছি। এবং 30-40 বছর আগে আমাদের সময় যে লোকেরা প্রচুর পড়তো, প্রচুর পরিমাণ, আমার সেই অভিজ্ঞতা নাই। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হলো আমি খেয়াল করেছি এখন যেহেতু তার উপাদানের কোনো সংকট নাই, সে যেহেতু যে কোনো বই পাচ্ছে। আমাদের সময় আপনি স্মরণ করতে পারবেন যে আমরা একটা বইয়ের জন্য আসলে অনেক জায়গায় ঘুরতাম, কিন্তু এখন তো তার হাতের কাছে কোটি কোটি বই আছে এবং তার আসলে প্রচুর অ্যানালাইসিস সামনে আছে। আমরা মিশেল ফুকো সম্পর্কে 5টা বাক্য পাওয়ার জন্য আমরা মুখিয়ে থাকতাম। এখন যে কোনো ছেলে মেয়ে ইচ্ছে করলে 1 মাসের মধ্যে যদি নিবিষ্টভাবে পড়াশোনা করে তাহলে সে মিশেল ফুকো সম্পর্কে অত্যন্ত মানে নির্ভরযোগ্য সে জ্ঞান অর্জন করতে পারবে। এই জিনিসটা আমি খেয়াল করেছি যে এই যুগের বহু ছেলে মেয়ে আছে যারা এই সুবিধা কাজে লাগিয়ে অপেক্ষাকৃত অগ্রসর পজিশনে আছে। এই হলো আমার অবজারভেশন। কিন্তু আমি বেশি আশাবাদী নই। এটা আমি ওই যে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বোধিচিত্ত বলে একটা গ্রুপ কাজ করছিল, সেখানে আমি বিশেষভাবে সম্পৃক্ত ছিলাম এবং সবচেয়ে যারা বক্তৃতা রেকর্ড করেছে তাদের মধ্যে আমি একজন। আমার সঙ্গে ওদের ঘনিষ্ঠতা ছিল। ওদেরকে আমি বলেছি যে তোমরা অত্যন্ত জরুরি কাজ করতেছো, উপকারী কাজ করছো, কিন্তু দীর্ঘমেয়াদী প্রোডাক্টিভ জ্ঞান চর্চার উপায় কিন্তু এটা নয়। ওরা আমার কথা তখন বিশ্বাস করে নাই, আশা করছি এখন করবে, যে এটার জন্য আসলে শেষ পর্যন্ত কি লাগে, ইউনিভার্সিটি লাগে এবং ইনস্টিটিউশন লাগে।
বাঙালি মুসলমান বর্গটি গ্রহণ করার পিছনে আমার আসলে কোনো ইডিওলজিক্যাল চিন্তা কাজ করে নাই। একদম প্র্যাকটিক্যাল একটা বাস্তবতার মধ্য থেকে আমি আসলে আস্তে আস্তে এই ধরনের চিন্তা ভাবনায় গেছি বা চর্চা করেছি। সেই বাস্তবতাটা হলো এই যে বাংলাদেশ রাষ্ট্র হতে হলে তো তাকে এখানকার যে জনগোষ্ঠী আছে, সে যেই ধর্ম বর্ণ মত পথ যাই হোক, তাদের সবাইকে সিস্টেম্যাটিক্যালি অ্যাকোমোডেট করার একটা ক্যাপাবিলিটি তো থাকতেই হবে। কিন্তু তারও আগে দরকার এখানে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, শতকরা প্রায় 90%, যারা আসলে মুসলমান সম্প্রদায়ভুক্ত, এবং তার মধ্যে অল্প কিছু উর্দুভাষী বাদ দিলে বেসিক্যালি প্রায় সবাই বাঙালি মুসলমান। তাদের সম্পর্কে এক ধরনের বোঝাপড়া খুব জরুরি। এটা জরুরি হয়ে উঠেছে, তার প্রধান কারণ হলো আমাদের দেশে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত গ্রহণ এবং রাজনীতি করার তুলনায়, আমি অনেকদিন থেকে এটা বলে আসছি, যেটা আমাদের একটা প্রধান সমস্যা, সামষ্টিক জাতিগত সমস্যা, ইডিওলজিক্যাল ব্যাপারগুলোকে প্রাইম করে তোলা, আদর্শিক ব্যাপারগুলোকে প্রাইম করে তোলার প্রবণতা বেশি। এটাকে আমি অত্যন্ত ক্ষতিকর ব্যাপার মনে করি। তো ক্ষতিকর কিন্তু আছে তো। তাহলে বাঙালি মুসলমানের প্রবলেম কি? বাঙালি মুসলমানের যে সাইকোলজিক্যাল ক্রাইসিস, তার যে ইডিওলজিক্যাল ক্রাইসিস, তার যে প্র্যাকটিক্যাল পলিটিক্স, এবং সবাইকে অ্যাকোমোডেট করে রাজনীতি তৈরি করা, হ্যাঁ, রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করা এবং একটা রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে অগ্রসর হওয়া, এটার পথে তার ক্রাইসিস কি? আমি আবিষ্কার করলাম যেটা ক্রাইসিস হলো তার হিস্ট্রিক্যাল কতগুলো কোশ্চেনে সে যে অতীতকাল থেকে মায়ের খাইয়ে আসছে, এই জিনিসটা ওভারকাম করতে পারছে না। দুটো সমস্যা তার। একটা হলো সে যে মায়ের খাইছে, ইতিহাসে তার কোনো মানে ডমিনেন্ট ইতিহাসে তার কোনো স্বীকৃতি নাই। ধরেন তার মিডল এজের সাহিত্যের স্বীকৃতি বাংলা সাহিত্যের ইতিহাসে নাই। ধরেন 19th সেঞ্চুরিতে সে যে নানান কারণে মার খাইছে, কেউ যে ষড়যন্ত্র করে তাকে মার দিয়েছে এটা আমার কোনো লেখায় নাই। একদম ঐতিহাসিক বাস্তবতার কারণেই মার খাইছে। কিন্তু ইতিহাসে তো সেই জিনিসটা চিহ্নিত থাকবে যে এই জনগোষ্ঠী এই কারণে একটু নিপীড়িত ছিল, কিন্তু মেইন হিস্ট্রিতে সেটা নাই। সে পাকিস্তান আন্দোলন করছে, পাকিস্তান আন্দোলনকে সর্বত্র অপরায়ণ করা হয়েছে। সে বাংলাদেশ মুভমেন্ট করেছে, তাকে বলা হয়েছে সে মুসলমান পরিচয় বাদ দিয়ে সে বাংলাদেশ মুভমেন্ট করেছে। তার মানে ও যে হিস্ট্রিতে মার খেয়েছে এবং তার যে স্বীকৃতি নাই, একই সঙ্গে সে যে তার এটা নিজের মতো করে একটা আত্মমর্যাদা সম্পন্ন ন্যারেটিভ তৈরি করে উঠতে পারে নাই, ওটা তার বর্তমানকে সাংঘাতিক রকমে ধাওয়া করছে। সে এক ধরনের ফেক ইডিওলজিক্যাল কনস্ট্রাকশনের মধ্যে সে জীবনযাপন করছে, আদারিং করছে, বিরোধ তৈরি করছে, রাজনীতি তৈরি করতে পারছে না, রাষ্ট্র তৈরি করতে পারছে না, রাষ্ট্র তৈরি করার পিছনে দিকে অগ্রসর হতে পারছে না। এই বাস্তবতার মধ্যেই আসলে আমি বাঙালি মুসলমান বর্গ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কাজ করার জন্য বাছাই করেছি। এবং আমার যেগুলোতে দখল আছে, যেমন 19th সেঞ্চুরি কলোনাইজেশন প্রসেস, তার মধ্যে মুসলিম কমিউনিটির অবস্থা, তার ভাষিক যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো, তারপরে তার যে পুরনো রাজনৈতিকতার মধ্যে কিভাবে ডমিনেন্ট ডিসকোর্সের কাছে সে বারবার মার খেয়েছে, এই ব্যাপারগুলো খুলে দেখানো খুব সামান্য, কিন্তু এগুলো নিয়ে আমি কাজ করতে একদম এই প্র্যাকটিক্যাল কারণে উৎসাহিত হয়েছি। এর সঙ্গে ইডিওলজিক্যাল কনস্ট্রাকশনের কোনো সম্পর্ক নেই। অন্তত প্রত্যেক জেনারেশনের তো তার নিজস্ব চিন্তা থাকে। আমাদের জেনারেশনের চিন্তার কিছু প্যাটার্ন আপনাকে আমি সংক্ষেপে আমি বলেছিলাম, সেটা নিশ্চয়ই সম্পূর্ণ নয়, কিন্তু অল্প বলেছিলাম। আমাদের জেনারেশনের বেশিরভাগ তরুণ তরুণী কিন্তু, বা আমাদের সিনিয়ররা, ধরেন এই যে আমাদের ইন্টেলেকচুয়াল জার্নি, এখানে সবাই জানেন যে ফরহাদ মজারের একটা অসামান্য অবদান আছে। সলিমুল্লাহ খান 2001 সালের পর ঢাকায় আসার পরে বিপুল পরিমাণ তরুণ তরুণীকে, যার মধ্যে আমিও ছিলাম, আমার বন্ধুরা সবাই ছিল, অনেকেই ছিলেন, তাদেরকে দারুণভাবে প্রভাবিত করেছেন। তাহলে আগের জেনারেশনের প্রচুর প্রভাব আছে। আমাদের বামপন্থী যারা সিনিয়র আছেন, ধরা যাক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়তায়, ধরা যাক আনু মোহাম্মদ স্যার, তাঁর একটা বিরাট অবদান আছে। তো বিভিন্ন ধরনের পুরনো জেনারেশনের অবদান আছে। কিন্তু আমাদের কালের লোকেরা আমরা কিন্তু ফাইট করেছি এই যে বেঙ্গলি ন্যাশনালিজম বর্গের মধ্যে বা
ক্যালকেশিয়ান কলোনিয়াল মডার্নিটির মধ্যে বাঙালি মুসলমানের ডিসকোর্স অলওয়েজ মার খেয়ে যাওয়া, সেটাকে রিকনস্ট্রাক্ট করা, ডোমিনেন্ট ডিসকোর্সগুলোকে প্রশ্ন করা, ক্রিটিক্যালি দেখা, তার যে লিমিটেশন আছে সেগুলো নির্দেশ করা। আমরা এই জন্য কাজ করেছি, আরও অনেকে প্রচুর লোক কাজ করেছে। আমাদের জেনারেশান, আমাদের আগের জেনারেশনের কথা বললাম, কিন্তু আমাদের জেনারেশন থেকে বেশি তারপরের জেনারেশন কাজ করেছে। এই কাজ করার মধ্য দিয়ে আমরা কিন্তু একটা পলিটিক্যাল ভাষা তৈরি করার চেষ্টা করেছি, বিপুল পরিমাণ লোক, যে ভাষাটা বিরোধমূলকতা ছাড়িয়ে একটা কমন পাটাতন তৈরি করবে। এবং আমি বহুবার ব্যাখ্যা করেছি যে এই মুভমেন্টটা আসলে ওই কমন পাটাতনের একটা ভাষার মধ্যেই ঘটেছিল, যেখানে ধরা যাক আদিবাসী, তারপরে হিন্দু জনগোষ্ঠী, নারী, তারপরে আরও নানান ধরনের জনগোষ্ঠী, ধরা যাক হিজড়া জনগোষ্ঠী কিংবা ফিজিক্যালি চ্যালেঞ্জ জনগোষ্ঠী, সবাই একত্র হয়ে গেছে, একদম ডকুমেন্টেড, এগুলো কোনো গল্প নয়। এবং ক্লাসের দিক থেকেও, জায়গার দিক থেকেও, গ্রাম, রিক্সাওয়ালা ইত্যাদি ইত্যাদি। তার মানে আমরা বাস্তবে দেখেছি একটা প্রচণ্ড আন্দোলনের মুহূর্তে একটা কমন পাটাতন, একটা কমন ভাষা। কিন্তু মুভমেন্ট শেষ, সেই বাঙালি মুসলমান অসম্ভব ইম্যাচিউরিটির মধ্যে তারা ঘোষণা করলো যে আমাদের এখন আর কোনো পাটাতন দরকার নাই, কমন ভাষা দরকার নেই। মানে স্টেট কীভাবে ফর্ম করতে হয়, এই প্রাইমারি কাণ্ড জ্ঞান, ম্যাচিউরিটি এই জনগোষ্ঠীর মধ্যে আমি এক বিন্দু দেখলাম না। প্রত্যেকেই সাড়ম্বরে কমন পাটাতনের ব্যাপারটাকে কমপ্লিটলি ভুলে গিয়ে বেঈমানি করে, মুনাফেকি করে রাতারাতি তারা নিজেদের নিজ নিজ কথাবার্তা উচ্চকিত করা শুরু করলো, যেন এটাই তার জীবনে একমাত্র জিনিস, ভবিষ্যৎ নাই, অতীত নাই। সে তার পূর্বতন অভিজ্ঞতা ভুলে গেছে কীভাবে মার খেয়েছিল, সে তার পূর্বতন অভিজ্ঞতা ভুলে গেছে যে বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিক চর্চার কী ধরনের একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে সে ছিল। সে ভেবেছে এটাই তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সে রাষ্ট্র দেখতে পেল না, সে কম্বাইন্ডলি কীভাবে কাজ করতে হয় সেটা বুঝতে পারলো না, রাতারাতি সে পুরো ব্যাপারটাকে মিসমার করে দিল। ফলে যেটা হওয়ার কথা ছিল যে আগে একটা বুদ্ধিভিত্তিক প্রেক্ষাপট তৈরি হচ্ছিল, একটা কম্বাইন্ড ভাষার জন্য লড়াই করেছে প্রচুর লোক মাঠে, বুদ্ধিভিত্তিক জগতে, সাংস্কৃতিক জগতে আছে প্রচুর লোক, আমরা মানে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারবো যে 15-20 বছর ধরে এই কাজ লোকে করছে। ওই পুরো ব্যাপারটা আমরা আশা করছিলাম যে আন্দোলনের মধ্য দিয়ে একটা মানে রূপ লাভ করেছে, জমেছে, আন্দোলনের পরে সেটা অ্যাক্ট করবে এবং একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশের গড়ে ওঠা এবং বাংলাদেশ রাষ্ট্রের আগামী দিনগুলোর যে গঠন সেটাকে প্রভাবিত করবে। তা না করে আমরা দেখলাম আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি অপরায়ণ, অনেক বেশি নিজেকে অ্যাসার্ট করা এমনভাবে যেন অন্যের সঙ্গে না মিলা যায় এবং অন্য আমার সঙ্গে না মিলতে পারে, তাহলে রাষ্ট্র হবে কোত্থেকে? তার মানে আপনি যদি আমাকে এই দৃষ্টিকোণ থেকে, যে দৃষ্টিকোণটাকে আমরা আলাপ করছিলাম, সেই দৃষ্টিকোণ থেকে আমাকে যদি পরবর্তী সময় সম্পর্কে বলেন, তাহলে আমি বলবো যে আমি একটা অত্যন্ত ইম্যাচিউরড বাঙালি মুসলমান জনগোষ্ঠী দেখতে পেয়েছি। আপনি কিছুক্ষণ আগে আহমদ সফার কথা বলেছিলেন, তার বাঙালি মুসলমানের মন প্রবন্ধের কথা বলেছিলেন এবং বলেছেন যে আমি এটার অ্যান্টিথিসিস তৈরি করেছি। ব্যাপারটা সেরকম না। আমি আসলে একটা দীর্ঘ লেখায় এটার একটা ক্রিটিক্যাল রিডিং দিয়েছি। আমি বলেছি যে এই লেখার মধ্যে আসলে হিস্ট্রিক্যাল এভিডেন্সটা প্রয়োজনের তুলনায় কম, এবং আমি দেখিয়েছি যে এখানে এক্সট্রিম এসেনশিয়ালাইজেশন অনেক বেশি, যেটা যে কোনো চিন্তামূলক রচনার জন্য ক্ষতিকর। কিন্তু আমরা অনুমান করতে পারি যে আহমদ ছফা আরেক প্রেক্ষাপটে বাঙালি মুসলমানের মন প্রবন্ধটা লিখেছেন আসলে এই যে বাঙালি মুসলমান বারবার ইম্যাচুরিটির পরিচয় দেয় তার কারণ অনুসন্ধান করার জন্য। কিন্তু বুঝতেই পারছেন যে এটা বিরাট জনগোষ্ঠী, লম্বা তার ইতিহাস, সেটা ধারাবাহিক নয়, তার মধ্যে নানান উত্থান পতন আছে, অ্যাব্রাপ্ট নানান ধরনের এক্সটার্নাল নানান ধরনের পরিস্থিতি তাকে নিয়ন্ত্রণ করেছে। ফলে এটার কোনো সূত্র তৈরি করা আসলে এত সহজ নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাঙালি মুসলমান সংখ্যাধিক্যের জোরে অপ্রস্তুত অবস্থায় গত 100 বছরে নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাওয়ায় তার যে স্ট্রাগলের মধ্য দিয়ে বিকশিত হওয়া, একটা ম্যাচিউরিটির পরিচয় দেওয়া, একটা দেশ, সমাজ, ভূমি, পরিবেশ, অন্য মানুষ এদের সঙ্গে জমে নিজেকে উপলব্ধি করতে পারা, এই ব্যাপারটা আসলে হয়ে ওঠেনি। একদম ঘটনাক্রমে, আমি কোনো সরল সিদ্ধান্ত টানছি না, কিন্তু ঘটনাক্রমে 1925 সাল, এখন 1923 সালে প্রথম বেঙ্গল প্যাক্ট হয়েছিল, প্রায় 100 বছর হয়েছে। এখন 2025 সাল, প্রায় 100 বছর আগে 1923 সালে
বেঙ্গল প্যাক্ট হয়েছিল। 1925 সালে যদি সিআর দাস না মারা যেতেন তাহলে হয়তো জিনিসটা আরেকটু জমতো, কিন্তু মারা যাওয়ার কারণে সাম্প্রদায়িক রাজনীতি বড় হয়ে উঠেছে এবং সেটার ফল অপেক্ষাকৃত কম পেয়েছি আমরা। কিন্তু ওই যে সুবিধা পেয়ে যাওয়া, আমি বলবো না যে মাগনা সুবিধা পেয়েছে, আমি বলবো না যে 47 সে রাজনীতি করে নাই, আমি বলবো না যে 71 সে জীবন দেয় না, দিয়েছে। কিন্তু বরাবরই যেটা ঘটেছে সেটা হলো যে অপ্রস্তুতির মধ্যে বোধ হয় তার প্রাপ্তিটা এবং সুবিধাজনক অবস্থান অনেক বেশি হয়ে গেছে। ফলে মনে হয় এটা একটা ব্যাখ্যা হতে পারে, একমাত্র না হলেও, যে কেন সে অনবরত অপরিপক্কতার পরিচয় দিচ্ছে। আমার কাছে আর ব্যাখ্যা নেই। কিন্তু একটা কথা বলি, সেটা হলো যে আমি মনে করি যে মানুষকে গঠন করার জন্য আপনার ইনস্টিটিউশনের মধ্য দিয়ে যেতে হবে। বাঙালি মুসলমানের একটা প্রবলেম হলো সে ইনস্টিটিউশন ফেস করেনি, বিল্ডও করতে পারে না, ফেসও করতে পারে না। আমি আমার কথার সপক্ষে একটা উদাহরণ দিচ্ছি। কলকাতার বাঙালি হিন্দু মধ্যবিত্ত একটা ব্রিটিশ কলোনিয়াল এন্টারপ্রাইজের মধ্য দিয়ে যেভাবে নিজেকে প্রস্তুত করেছে, তৈরি করতে বাধ্য হয়েছে, সমধর্মী কোনো ধরনের প্রসেসের মধ্য দিয়ে সে আসলে যায় না। আমি আরেকটু বলি, এমনকি বাঙালি মুসলমানের ইতিহাসের মধ্যে কিন্তু তার একটু প্রমাণ আছে। কথাটা হয়তো ভুলভাবে ব্যাখ্যাত হতে পারে। আপনি খেয়াল করবেন, পাকিস্তান রাষ্ট্রের একটা খানিকটা অপরায়ণমূলক কাঠামোর মধ্যে ঢাকার মধ্যবিত্তের বিকাশ এবং প্রস্তুতি কিন্তু অপেক্ষাকৃত ভালো হয়েছে। আমরা বাংলাদেশ আমলে যাদের নাম বেচা খাইছি আপনি পরিষ্কার শনাক্ত করতে পারবেন, তারা প্রত্যেকে কিন্তু ওই কাঠামোর মধ্যে দিয়ে তৈরি। তাহলে বাংলাদেশ আমলে নিজেরা হ্যাঁ যেটা করতে পারতো, স্টেট তৈরি করতে পারে না, ইনস্টিটিউশন তৈরি করতে পারে নাই, ফলে যে বিপুল পরিমাণ মানুষ প্রয়োজন হয় রাষ্ট্র করার জন্য, ওটার ভিতর দিয়ে যায় এই বাঙালি মুসলমান। ওরা একটাই শিখছে, সেটা হলো ফেক ইডিওলজিক্যাল বাইনারি তৈরি করে রাষ্ট্র ক্ষমতা দখল করো এবং লুটপাট করে বিদেশে সেটেল করো। বাঙালি মুসলমান আপার ক্লাসের গত 54 বছরের হিস্ট্রি কিন্তু এই হিস্ট্রি। হাতিয়ায় আমি ভালোই ছিলাম। আমার পরিবার গ্রামীণ লোয়ার মিডল ক্লাস, আমার বাবা একটা ছোটো চাকরি করতেন, ফলে পড়াশোনাই ছিল আমাদের একমাত্র ভবিষ্যৎ, ল্যান্ড প্রপার্টি ছিল না। আমার ভাই বোনরা সবাই পড়াশোনা করেছে, অনেকেই সবাই চাকরি বাকরি করে। আমি ছোটোবেলায় একটু ভালো ছাত্র ছিলাম, মানে যেটাকে ট্র্যাডিশনালি ভালো ছাত্র বলা হয়, স্কুলে ফার্স্ট টাস্ট হয় এরকম আর কি। তো ফলে আমি বরাবরই জানতাম যে আমি ঢাকায় যাব, পড়বো টড়বো। কিন্তু তখন হয়তো আমার ধরনের ছাত্র ছাত্রীরা যা হতে চায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, আমি হয়তো জানতাম বা আমার ফ্যামিলির লোকরা জানতো বা আশপাশের লোকরাও জানতো যে আমি হয়তো সেদিকেই পড়ব। কিন্তু হাতিয়ায় আমি ঠিক যে মানে অন্য কোনো সমস্যা বোধ করি নাই। একটা প্রান্তীয় অঞ্চল, মেনল্যান্ড থেকে অনেক দূরে, কিন্তু আমাদের স্কুলটা ভালো ছিল। আমি বলবো না যে আমি কোনো খারাপ এডুকেশন পেয়েছি, হাতিয়ায় ভালো ছিল। এবং বই পুস্তকও বেশি পাই নাই, আরও বেশি পেতে পারতাম। আমি মানে পড়ার একটা অভ্যাস আমার ছোটোবেলা থেকে ছিল। আই হ্যাড অলওয়েজ বিন এ সুইফট রিডার, এবং বলতে পারেন যে ভরাইশাস রিডার। আমি মানে আসলে পরে যখন বই হাতে এসছে তখন প্রমাণিত হয়েছে যে আমি আসলে খুব যে বেশি পড়ি তা না, কিন্তু হাতিয়ায় আমি যা পেতাম তাই পড়ে ফেলতাম। ধরুন আমি ওই সময় প্রচলিত প্রায় সমস্ত ধর্মীয় বই পড়ে ফেলেছি, মানে এটাই পাওয়া যায়, উপন্যাস কিছু পাওয়া যায় সেটা পড়ে ফেলেছি, কিন্তু সংখ্যায় খুব বেশি নয়, যোগান কম ছিল মানে প্রান্তীয় অঞ্চলের হিসাবে। কিন্তু আপনি যদি হাতিয়ার কথা বলেন এবং আমার এখনকার যে কর্মকাণ্ড ইত্যাদির সঙ্গে মিলিয়ে বলেন, তাহলে বলেন যে আমি ওখানে কোনো ফ্যাসিলিটিস পাইনি। মানে থাকে না একটা চর্চা আছে, একটা গ্রুপ আছে, কেউ একজন দিক নির্দেশনা দিচ্ছে, এরকম কিছু পাই নাই। কিন্তু স্কুল এর দিক থেকে বললে, পারিবারিক আবহাওয়ার দিক থেকে বললে, আমি যে খুব প্রতিবন্ধকতার মধ্যে ছিলাম তাও। আমাদের চিন্তা ভাবনা কিংবা আমি যে ফিল্ডে কাজ করেছি খুবই পার্থক্য আছে। তারপরও যদি প্রভাবের কথা বলেন এককভাবে, আমি ডেফিনেটলি ফরহাদ ভাইয়ের কথা বলবো, ফরহাদ মাস্টার। আমার এমনিতেই প্রিয় হয়ে ওঠা বা কারো প্রতি খুব আকর্ষণ বোধ করা, এটা বোধহয় আমার স্বভাবে একটু কম। যেমন আপনি শুনলে হয়তো বিস্মিত হবেন,
যে আমি আমার এন্টায়ার ইউনিভার্সিটি লাইফে কোনো শিক্ষকের সঙ্গে কখনো পার্সোনাল কোনো সম্পর্ক তৈরি করি নাই, এবং আমি আসলে একা নিজের ব্যক্তিগত প্রয়োজনে কখনো কোনো শিক্ষকের রুমে যাইনি, একবারও না। সামষ্টিক প্রয়োজন হয়তো 2-4 জন মিলে গেছি, কিন্তু একা কোনো ব্যাপারে আলাপ করার জন্য একবারও যায়নি। যদি আপনি শিক্ষকের কথা বলেনি, তাহলে আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল, আমার সঙ্গে কোনো কথা হয় নাই, আমি যাই নাই, কিন্তু বিশেষভাবে আকর্ষণ করেছিল এমন একজন শিক্ষকের কথা বলতে পারি। মানে আমার ক্ষেত্রে বর্গটা আসলে খাটে না, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞেস করলেন সেহেতু বলতে পারি। নটরডেম কলেজে গণিতের নিমাই স্যার ছিলেন, শুনেছি উনি অপেক্ষাকৃত কম বয়সে মারা গেছেন। উনি আমাকে আকর্ষণ করেছিলেন, তার পড়ানোর পদ্ধতি, তার ইনডিফারেন্স, একটা নৈর্ব্যক্তিক ভঙ্গিতে গণিত উপস্থাপন করা এবং ছেলে মেয়েদেরকে পদ্ধতিগতভাবে গণিত শেখানো। মানে তার সঙ্গে আমি যাই নাই বা পরিচিত হই নাই, কখনো দেখা হয় নাই, পরে শুনেছি মারা গেছেন। কিন্তু যদি আপনি একটা নাম বাছাই করতে বলেন, কঠিন তো কাজটা, আমি তাকে বাছাই করব, যে ইনি প্রিয় না, মানে ওনার পদ্ধতিটা আমাকে আকৃষ্ট করেছে। আমি শিক্ষক হিসাবে বেশ পরিমাণে ব্যর্থ আমি বলবো। তার কারণ হলো, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা তো আসলে ডিসিপ্লিনারি ব্যাপার, এটা স্কুল কলেজের মতো নয়। এখানে ধরেন পদ্ধতি শেখানো, গবেষণা কিংবা পড়াশোনা কিংবা লেখালেখিতে উৎসাহিত করানো, এগুলোর সাফল্যই আসলে শিক্ষকদের প্রধান সাফল্য, সোফার আই ক্যান রিয়েলাইজ। তো সেদিক থেকে আমি আসলে খুব সাফল্যের পরিচয় দিতে পারিনি। আমার দিক থেকে আমি ছাত্রছাত্রীদের সঙ্গে খুব ঘনিষ্ঠ বা গভীরভাবে মিশতে পারি না, সেটা আমি খুব জরুরি মনে করি না, কিন্তু আমি ছেলে মেয়েদের সময় দিয়েছি, এবং যদ্দূর আমি নিজে মনে করতে পারি যে আমি খুবই এঙ্গেজড শিক্ষক। মানে আমি খুব আন্তরিকতার সঙ্গে ক্লাস নেই। হয়তো ছেলেমেয়েরা বলবে যে এটা ইফেক্টিভ না, এটা বলতে পারে, এটা সম্ভাবনা আছে। মানে আমি প্রচুর পড়াই, অনেকে বলতে পারে যে আপনি বেশি পড়ান, এটা ঠিক নয়। কিন্তু আমি আন্তরিকভাবে 20 বছর ধরে চেষ্টা করছি। সেই তুলনায় আমার খুব একটা প্রভাব আমাদের একাডেমিতে পড়েছে বলে আমি খুব টের পাই না। কম্পারেটিভলি বরং অন্য ডিসিপ্লিনগুলোতে মানে চিন্তাগত, পদ্ধতিগত এবং অপরাপর ব্যাপারে আমার সঙ্গে আলাপ আলোচনা করেছে এমন স্টুডেন্টের সংখ্যা বরং বেশি। বাংলায় আছে কিছু অল্প, কিন্তু অন্য ডিসিপ্লিনে বরং আরও বেশি। ফলে ডিসিপ্লিনারি শিক্ষক হিসেবে আমি নিজেকে খুব সফল দাবি করতে পারছি। একটা প্র্যাকটিক্যাল সমস্যা আছে, সেটা হলো যে শিক্ষকতার কাজ তো, যদি আমি আনুষ্ঠানিক কাজ ধরি, কম সময় সাপেক্ষ, কম টাইম কনজিউমিং। ধরেন আমি একটু বেশি ক্লাস নিতাম কম্পারেটিভলি অন্য অনেকের তুলনায়, ধরেন তার 3টা কোর্স, তাহলে 6টা ক্লাস, আরও কিছু কাজ এবং ক্লাস। আপনি চাইলে 3 দিনে কয়েক ঘন্টা কাজ করলে মোটামুটি চলবে, কিন্তু এখানে আমাকে অনেক বেশি কাজ করতে হয় অফিসের দিক থেকে। আর বাংলা একাডেমি একটা খুবই বড় প্রতিষ্ঠান, ফলে ব্যস্ততাও বেশি। আমরা প্রচুর পরিমাণে কাজ টাজ নিয়েছি, এই জন্য ব্যস্ততা আরও বেড়েছে। সেদিক থেকে বলতে পারেন যে এই একটা পার্থক্য আছে। কিন্তু আমি বাংলা একাডেমির কাজটা আসলে এনজয় করছি প্রধানত 2-3টা কারণে। একটা কারণ হলো, আমি নিজে বাংলা একাডেমিকে যে পরিমাণ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মনে করতাম, এখানে আসার পর টের পেলাম যে সারা দেশের মানুষ একে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মনে করে। এটা আমি আবিষ্কার করেছি একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি কোনোদিন ভাবি না যে বাংলাদেশে একটা বই বের করবো, কোনোদিন মনে হয় না আমার। আমি সদস্য হয়েছিলাম, সেটা আমি কন্টিনিউ করি নাই। মানে এটাই নর্মালি, আমার কোনো বিদ্বেষ কিংবা অনুরাগ কিছুই নেই, কিন্তু আমি আবিষ্কার করলাম যে লোকে আসলে রাষ্ট্র থেকে শুরু করে আমাদের সমাজ এবং মানুষ একাডেমিকে অনেক বেশি মর্যাদা দেয়, গুরুত্ব দেয়। এটা আমাকে নতুন করে ভাবিয়েছে। দ্বিতীয় যে কারণে আমি এনজয় করছি সেটা হলো যে যতটা ভাবা হয় বাংলা একাডেমির কাজের স্কোপ এবং সক্ষমতা আসলে তার চেয়ে অনেক বেশি। বাজেটটা যেটা খুব বড় সমস্যা নয়, এবং অন্তত হয়তো এই সরকার বলেই সরকারও খুব একটা কোনো সমস্যা তৈরি করছে না, ফলে কাজের সুযোগ আছে। আর 3 নাম্বার হলো যে সত্যি সত্যি এখানে
আমি যে একাডেমিক প্রাঙ্গণের লোক, সেই একাডেমিক অর্থেই দারুণ কন্ট্রিবিউট করার সুযোগ আছে। আমরা সেই চেষ্টা খানিকটা করছি। ফলে আমি খুব কোনো উচ্ছ্বাস প্রকাশ করব না, আবার হতাশা ব্যক্ত করব না। আমি বলবো যে আই এম এনজয়িং। যেহেতু এটা একটা লিমিটেড টাইম, অল্প সময়, এটা তো খুব লম্বা সময় নয় যে ক্লান্ত হয়ে যেতে পারে কিংবা এক্সস্টেড হয়ে যেতে পারে। এই সময়টা আমি এনজয় করছি। আমার অনেকগুলো পরিকল্পনার সঙ্গে আসলে অ্যাম্বিশন যুক্ত, কিন্তু আপনাকে একদম প্রথমে আমি বলেছিলাম যে আমার চরিত্রের সবচেয়ে দুর্বলতা হলো যে আমি অ্যাম্বিশাস না, এবং পরিচিত গণ্ডির বাইরে পা রাখার যে কৌতূহল এবং তৎপরতা, এটা আমার চরিত্রের মধ্যে নেই। ফলে ভবিষ্যতে আমি যেসব কল্পনা করি বা স্বপ্ন দেখি, এগুলো আমার ধারণা বেশিরভাগ আমি করতে পারবো না। তবে আমার ধারণা যে বাংলাদেশের জন্য কাজে লাগবে কিংবা একাডেমিক বা বুদ্ধিভিত্তিক চর্চার দিক থেকে উপকারী গণ্য হতে পারে এমন যথেষ্ট পরিমাণ ভাবনা, চিন্তা, প্রজেক্ট আমার আছে। আমি চেষ্টা করব যে যদি কিছু আয়ু পাওয়া যায় আরও, তাহলে সেগুলো কিছু কিছু আমি ভালোভাবে শেষ যেন করতে পারি। একটা খুলেই বলি, আরও আছে। আমার মাথায় প্রচুর বইয়ের চিন্তা আছে, যে মানে আমি এই প্ল্যানটা করতে পারি, মানে কি নিয়ে কাজ করা জরুরি এবং সেটা কিভাবে জরুরি, সেটা আমি সাধারণত আমার মাপে, এটা কোনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড না, বাংলাদেশেও যারা সবচেয়ে ভালো বই পুস্তক লিখেছেন তাদের মাপের না, কিন্তু আমার মাপে আমি প্ল্যানটা করতে পারি। একটা বইয়ের কথা বলি, যেমন একটা না, একটা প্রজেক্টের কথা বলি, যেটা আসলে অনেকগুলো বই হতে পারে। এই যে 80-র দশক নিয়ে আমি অনেকগুলো কথা বললাম না, এটা নিয়ে আমার ধারণা একটা খুবই ডিটেইল কাজ আমার করা খুবই জরুরি, যেহেতু এটা আমার প্রজেক্ট এবং আমি এটাকে বাংলাদেশকে বোঝার জন্য অত্যন্ত জরুরি মনে করি। তো এটা হয়তো আমি একটু পরিশ্রম হবে, তথ্যপত্র প্রচুর ঘাটাঘাটি করতে হবে। আমি আবার আর্কাইভাল রিসার্চে খুব আগ্রহী হই নাই, কিন্তু এই কাজের জন্য আর্কাইভাল রিসার্চ করতে হবে। ধরা যাক এরকম আরও কিছু প্রজেক্ট আমার আছে, যেটা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি, রাজনীতি, এগুলোর জন্য আমি জরুরি মনে করি। এই ধরনের কিছু বই পুস্তক তো আমার লিখতে পারা উচিত, যেহেতু আমি এটা নিজে ভাবি, পারসিভ করেছি, কথাবার্তা একটু একটু বলি, ইঙ্গিত দিই, সেটা একটু ডিটেল করে বই লেখা আমার জন্য দায়িত্ব। মানে সামনের বাংলাদেশ খুব ভালো দিকে যাবে এটা বলার মতো তো আমাদের সামনে কোনো পরিস্থিতি নাই, কিন্তু আমি কি আশা করি, এবং আপনাকে আমি জানিয়ে রাখি আরেকবার, যে আমি আসলে আইডিয়ালিস্টিক কোনো পজিশন থেকে বহুদিন ধরে কথা বলা বন্ধ করে দিয়েছি, একদম বাস্তবে যেটা সম্ভব। আমি ইউনিভার্সিটি সম্পর্কে যে প্রপোজিশনগুলো দিয়েছি সেটা এরকম। আমি সম্প্রতি বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রের জন্য কোনো বড় বড় সংস্কার দরকার নাই, সিম্পল। আমি বলেছি তুমি বাংলাদেশ রাষ্ট্রটাকে উপজেলা পর্যায়ে নিয়ে যাও। কেন আমি উপজেলা পর্যায়ে বলছি? কারণ উপজেলা পর্যায়ে আসলে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোটা আছে। সো বাংলাদেশ রাষ্ট্র জনসম্পৃক্ত হয়ে উঠতে পারে, তার চেহারা চেঞ্জ হতে পারে, কিচ্ছু করার দরকার নাই। সে ডিজাইনটা করবে হলো উপজেলাকে সেন্টার ধরে, ঠিক আছে? তো আমি যদি এই ধরনের পরিপ্রেক্ষিতে আমি যদি বলি যে আগামী বাংলাদেশকে আমি কীভাবে চাই, আমি চাই যে বাংলাদেশ রাষ্ট্র একটু সক্ষম হয়ে উঠুক, স্রেফ তার যে 18 কোটি মানুষ আছে, এই 18 কোটি মানুষকে যেন সে সম্বোধন করতে পারে, তার প্রকল্পের আওতায় আনতে পারে। যেমন আমি খুবই হতাশ, আগের সরকারগুলো পারে নাই, এখনকার সরকার 1 বছরের বেশি পার করে ফেলেছে, কিন্তু বাংলাদেশের রিক্সাওয়ালাদের সে অ্যাড্রেস করতে পারে না। অদ্ভুত। যে কেউ বুঝবে যে ঢাকা শহরে যে ব্যাটারি চালিত রিক্সায় চলা হয়ে গেছে এবং রিক্সা চালকরা এবং মালিকরা নিজ চেষ্টায় এটা করেছে, কোনো রিক্সার কোনো রেজিস্ট্রেশন নাই, এতেই বোঝা যায় যে বাংলাদেশ রাষ্ট্র কি দুর্বল, কি ভঙ্গুর। অথচ আমরা বহুদিন আগে থেকে বলে আসছি, সবাই জানে, সবাই বলেও যে আপনার কিচ্ছু করতে হবে না, আপনি রিক্সার রেজিস্ট্রেশন দেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা গ্রুপকে 3 মাসের জন্য নিয়োগ করেন, একটা ডিজাইন করে দিক বা 2-3টা ডিজাইন করে দিক, আপনি সবচেয়ে অ্যাম্বিশাস হতে পারেন। আপনি জাস্ট একটা রিক্সাওয়ালার আইডি কার্ডের বিপরীতে একটা রিক্সা রেজিস্ট্রেশন দেবেন। যদি আপনি চোটটুক আপনার হেড অন না থাকে বাদে দেন, আপনি বাকিটা করে ফেলেন। এই কাজটা বাংলাদেশ রাষ্ট্র করতে পারে না। সে বলছে কি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেবে, রিক্সাওয়ালারা হুমকি দিছে, সে পিছিয়ে আসছে। এই হলো বাংলাদেশ রাষ্ট্র। আমি স্ট্রেট অল্প কিছু চাই, বাংলাদেশ রাষ্ট্র ক্যাপাবেল হয়ে উঠুক,
সে যেন তার 18 কোটি মানুষকে সম্বোধন করতে পারে।